এটা তুমি কি করলে আনন্দী? এতটা বোকামি কেউ করে? রেহমানের কণ্ঠে রাগের চেয়ে হতাশাই বেশি ছিল। ফোনের স্ক্রিনে চোখ রাখতে আনন্দের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। একটার পর একটা ছবি। কোথায় অভির কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছে, কোথাও অভির হাত ধরে, কোথাও দুজনকে দেখে মনে হচ্ছে বহুদিনের প্রেমিক প্রেমিকা। যেন কেউ ভুল বুঝবে, যে কেউ বিশ্বাস করবে তাদের সম্পর্ক ছিল। কিন্তু সত্যিটা তো ছবির ভেতরে নেই। ছবির বাইরে লুকিয়ে আছে ভয়, হুমকি, আতঙ্ক আর অসহায়ত্ব। চোখ ঝাপসা হয়ে যায় আনন্দের। সে দ্রুত মুখ ফিরিয়ে নেয়, কিন্তু ততক্ষণে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। মেহমান রেহমান নিজের ফোনটা হাতে নিয়ে স্ক্রিন অফ করে বলে, তুমি ভয়কে যতদিন জয় করতে পারবে ততদিন আমি কেন প্রধানমন্ত্রীও তোমার হয়ে লড়ে কিছু করতে পারবে না। তোমরা কিশোর বয়সী মেয়েরা বড্ড বোকা। আনন্দে তাকায় রেহমানের দিকে, যেন কথাগুলো কাচের মতো বিচ্ছে তার শরীরে। ইটস ট্রু, তোমরা কম বয়সী মেয়েরা মনে করো চুপ থাকলে সব সমস্যার সমাধান হয়। কেউ কিছু জানবে না, বাবা মাকে বলতে ভয় পাও। কিন্তু একটি বার কি ভেবে দেখেছো, চুপ থাকার ফল? তোমাদের মতো আরও কত আনন্দী এদেশে দুয়ারে দুয়ারে ঘুরবে বিচারের জন্য। কিন্তু বিচার তো হবে না, কারণ ওই যে এক আনন্দে চুপ, তাকে দেখে বাকিরাও চুপ। বিচার? বিচারের কথা বলছেন স্যার? আমি নিজেই হওয়া ভিডিও নিয়ে গিয়েছিলাম ওখানে। আমাকে কেউ বিচার পাইয়ে দেয়নি, বরং আমাকে নোংরা মেয়েদের সাথে তুলনা করা হয়েছে। আপনি কোন আইনের কথা বলছেন? যে আইন পচে গেছে, যে আইন আমার চোখের সামনে আমারই ধর্ষণকারীর পক্ষ নিল, সেই আইনের কথা বলছেন? ধিক্কার জানাই আপনার আইনকে। রেহমান চুপসে গেল, কারণ আনন্দের মতো মিডিল ক্লাস কম বয়সী মেয়ে কী করবে? যেখানে প্রমাণ নেই, বাবার ক্ষমতা নেই, সেখানে কিভাবে কী করবে? মুখে বলা খুব সহজ, উপন্যাসের পাতায় লেখা সহজ, কিন্তু বাস্তবে কত আনন্দী মরে যায়, তাদের হয়ে কেউ লড়ে না। তারা হয় একবার, এরপর আইন, উকিল, জনতা, পুলিশ তাদের কথার মাধ্যমে বা করে বারবার। কেন একজন ধর্ষিতাকে কোর্টে সেই কোর্ট দাঁড়াবে? এটা কেমন আইন? রেহমান দীর্ঘক্ষণ চুপ থাকে। তার বহু বছরের চাকরি জীবনে অসংখ্য মামলা দেখেছে, অসংখ্য কান্না শুনেছে, কিন্তু কিছু কিছু কান্নার কোনো উত্তর হয় না। সে ধীরে ধীরে জানলার দিকে তাকায়। বাইরে সন্ধ্যা নেমে এসেছে, আর ভেতরে একটা মেয়ের ভরসা অনেক আগেই অন্ধকারে হারিয়ে গেছে। রেহমান শুধু দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। এই মুহূর্তে তার কাছে কোনো উপদেশ নেই, কোনো সান্ত্বনা নেই, শুধু একরাশ নীরবতা। রেহমান চুপ করে থাকা দেখে আনন্দী আরও কিছু বলে না। বুকের ভেতরটা জমে থাকা কথাগুলো বলার পরেও তার ভেতরে ভারটা কমেনি, বরং আরও তীব্র হয়েছে। ধীরে ধীরে স্কুল ব্যাগটা কাঁধে নিয়ে নেয় সে। ওড়নাটা ঠিক করে দরজার দিকে এগোয়। কোচিং শেষ করে সরাসরি এখানে এসেছিল রেহমানের ডাকে, কিন্তু এখান মনে হচ্ছে আশাটাই বৃথা। যেখানে একজন পুলিশ কর্মকর্তা হয়ে রেহমান প্রমাণ, সাক্ষ্য, আইনি জটিলতা দেখছে অসহায়, সেখানে সে কীভাবে তাকে ন্যায় বিচার দেবে? দরজার কাছে গিয়ে থামে আনন্দী, পিছন ফিরে তাকায় না, শুধু শান্ত কণ্ঠে বলে, আপনার আইন যেদিন টাকার কাছে বিক্রি হবে না, সেদিন আমিও ভয় পাবো না স্যার। সেদিন আর মানুষ কি বলবে, সমাজ কি বলবে সেটা ভাববো না। কথাটা বলে বেরিয়ে যায়। সে দরজার উপরে ঝোলানো ঘণ্টাটা মৃদু শব্দে বেজে ওঠে, তারপর আবার নেমে আসে নীরবতা। রেহমান কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকে। তার চোখ দিয়ে থামে টেবিলের উপর রাখা ফাইলটার উপর। গত 24 ঘন্টার ঘটনাগুলো মাথার ভেতরে বারবার ঘুরপাক খাচ্ছে। অভিকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ হয়ে গেছিল, কিন্তু মাঝে এত কিছু কীভাবে হয়ে গেল? তখন সকাল 11টা 30। পুরান ঢাকার কোলাহল থেকে দূরে সেই দোতলা ভবনের সামনে দাঁড়িয়ে ছিল রেহমান। চারপাশে সাধারণ ব্যস্ত শহরের মতো সব কিছু চলছিল। একটু দূর হতে রিকশার শব্দ, মানুষের ভিড়ের শব্দ আসছিল, কিন্তু রেহমানের ভেতরে ছিল চাপা সতর্কতা। আজ অভিজাতকে হেফাজতে নেওয়ার দিন। তার কাছে থাকা ফাইল অনুযায়ী প্রাথমিক অভিযোগ, সাক্ষ্য ও ডিজিটাল যোগাযোগের কিছু তথ্য মিলিয়ে একটা জিজ্ঞাসাবাদ ভিত্তিক গ্রেপ্তারি পরিকল্পনা করা চূড়ান্ত ছিল। তার সঙ্গে ছিল 3জন পুলিশ সদস্য। তারা সোজা বাড়ির নিচে অভির গ্যারেজে ঢুকে পড়ে। অভি চাঁদ তখন কাঠের চেয়ারে বসেছিল, যেন ঠিক এই মুহূর্তটার জন্য সে অপেক্ষা করছে। রেহমান ভেতরে প্রবেশ করতে স্পষ্ট কণ্ঠে বলে, অভিচাঁদ।
অভি ধীরে ধীরে মাথা তুলে বলে, আরে রেহমান ডাকা যে, হোয়াটসঅ্যাপ বাডি, আজকে আবার কোন ভুয়ো তথ্য নিয়ে আসা হলো সকাল সকাল? দুনিয়াটা দুটো জিনিস বড়ই বিরল। এক হচ্ছে পাড়ার কাকিমাদের কুটনি না করে থাকা, আর দুই হচ্ছে অভি শুদ্ধ ভাষায় কথা বলা। ডাক্তার হিসেবে ও যে শুদ্ধ ভাষায় কথা বলতো, কিন্তু এই কয়েক বছরে তার ভাষা শুনলে যে কেউ তো অবাক কাটবে। রেহমান নিজের রাগ কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে বলে, আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে, আপনাকে আমাদের সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য যেতে হবে। অভি পাশের টেবিলে রাখা ফোনটা সরিয়ে রেখে তার ঠিক তখনই কোণার চেয়ারে বসা একজন ব্যক্তি উঠে দাঁড়ালো। কালো কোট, হাতে ব্রিফকেস। আমি অ্যাডভোকেট রাশেদ করিম, আমার মক্কেলের পক্ষে উপস্থিত আমি। রেহমান চোখ কুঁচকে যায়। এটা আগে রিপোর্টে ছিল না। আইনজীবী ধীরে ধীরে একটা ফাইল খুলে বলল, আজ সকাল 9টা 5 মিনিট অবধি মাননীয় আদালত আমার মক্কেলের বিরুদ্ধে গ্রেপ্তার কার্যক্রমে অন্তর্বর্তী স্থগিত দিয়েছে। পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদের জন্য আইনের সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। রেহমানের দ্রুত কাগজ হাতে নেয়। প্রথম পাতা পড়তে তার ভুরু কুঁচকে যায়। আদালতের সিল, রেজিস্ট্রি নাম্বার, স্বাক্ষর। পরবর্তী পাতা, আগাম জামিন, সাদৃশ্য, সুরক্ষা শর্তাবলী। সব কিছু নিয়মমাফিক, সব কিছু বৈধ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, বাকি এই আদেশ এত দ্রুত এলো কীভাবে? রেহমান শান্ত গলা বলল, আমার যাচাই চাই। আইনজীবী মাথা নাড়লেন, অবশ্যই, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমার মক্কেলের গ্রেপ্তার বা বাধ্যতামূলক নিয়ে যাওয়ার আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। গ্যারেজের ভেতর থেকে ভারী নীরবতা নেমে আসে। রেহমান জানে আইনের সামনে তার ক্ষমতা সীমিত। সে চাইলে জোর করতে পারে না, কারণ এত পুরো তদন্ত প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সে একবার অভির দিকে তাকায়। অভি নির্বিকার, যেন পুরো পরিস্থিতি তার হাতের লেখা স্ক্রিপ্ট। পরবর্তীতে প্রায় 2 ঘন্টা যাচাই চলে। আদালতের রেজিস্ট্রি অফিসে যোগাযোগ, আদেশের সত্যতা নিশ্চিতকরণ, ডিজিটাল কপি যাচাই, সব দিক থেকে একই উত্তর, আদেশ বৈধ। তখন প্রায় বিকেলের ধার। রেহমান গ্যারেজ থেকে বেরিয়ে এসে, তার মুখ শক্ত কিন্তু ভেতরে অস্থিরতা, কারণ তার কাছে স্পষ্ট এই ঘটনা শুধু আইন নয়, টাইমস নিয়ে খেলা। সে জানে গ্রেপ্তারের পরিকল্পনা গোপন ছিল, হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ জানত না। তাহলে তথ্য গেল কোথায়? বাইরে এসে গাড়ি দিকে পেছনে এগোতে পেছন থেকে দরজা খোলার শব্দ আসে। অভি বেরিয়ে এসে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামে। তার হাঁটার কোনো তাড়া নেই। গাড়ির কাছে এসে এক মুহূর্ত থামে। রেহমানের দিকে তাকায়। দুজনের চোখ চোখাচোখি হয়ে যায়। একদিকে আইন, দায়িত্ব, অসহায়তা, অন্যদিকে আত্মবিশ্বাস, প্রস্তুতি, অজানা শক্তি। অভি হালকা হাসে, তারপর তার মিডিল ড্যাশ বের করে চুল ঠিক করার মতো ভঙ্গি করে। রেহমানও চুপচাপ চলে যায়। সে আর অভিকে গ্রেপ্তার করতে পারেনি। কফি শপ থেকে বের হওয়ার পর আনন্দী একা রিকশায় ওঠেনি। শহরের বিকেলের শব্দ তখনও থামেনি। রাস্তার গাড়ির ভিড়, হর্নের শব্দ, চারপাশে মানুষের ব্যস্ততা, সব কিছু মিলে চারপাশটা অস্বাভাবিক লাগছিল। কিন্তু আনন্দীর ভিতরে চলছিল অদ্ভুত এক অস্থিরতা। হাজারটা প্রশ্ন মাথা ঘুরছে। ঠিক তখনই রিকশার সামনে এগোতে হঠাৎ একটা গাড়ি এসে সামনে দাঁড়ায়। রিকশা চালক চমকে গিয়ে থেমে যান। পর মুহূর্তে গাড়ির দরজা খুলে অভি নেমে আসে। আনন্দে এক মুহূর্ত তাকিয়ে থেকে, তার চোখের কোনো বিস্ময় নেই, শুধু স্থিরতা। সে জানতো এই দৃশ্য একসময় আসবে। অভি কোনো কথা না বলে তার হাত ধরে টেনে গাড়ির ভিতরে বসিয়ে দেয়। আনন্দে কোনো প্রতিক্রিয়া দেখায় না, না ভয় না বাধা, শুধু নীরবতা। গাড়ির দরজা বন্ধ হয়। ভেতরে নেমে আসে ভারী এক নিস্তব্ধতা। কেউ কথা বলে না, শুধু ইঞ্জিনের শব্দ আর চলার গতি। আনন্দে জানলার বাইরে তাকিয়ে দেখে। অভি কয়েকবার তার দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। কিছুক্ষণ পর গাড়ি এসে থামে অভির বাড়ির সামনে। অভি আনন্দকে নিয়ে সোজা দোতলায় চলে যায়। দরজা লক করে আনন্দের সামনে এসে বলে, তোর জানের ভয় নেই? আরেকজনের লোকে কফি খাইতে গেছিলা, কয়টা লাগে তোর, হ্যাঁ? আরেক বাটার লাগে কফি খাইতে গেছিলা, কয়টা লাগে তোমার সোনামণি? আনন্দে কোনো উত্তর দেয় না, শুধু কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে অভির দিকে তাকিয়ে থাকে। সেই দৃষ্টিতে ভয় ছিল, ছিল না দ্বিধা, বরং জমে থাকা ক্ষোভ, অপমান আর দীর্ঘদিনের জমিয়ে রাখা রাগ একসাথে মিশেছিল তখন। অভিও চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তার শেষ কথাগুলো যেন এখনো
ঘরের দেওয়ালে প্রতিধ্বনি হচ্ছে। দুজনের মাঝখানে অদ্ভুত এক নীরবতা নেমে আসে। অভি অস্বস্তিকর, শ্বাসরুদ্ধকর। হঠাৎ আনন্দী এক পা এগিয়ে আসে। অভি কিছু বুঝে ওঠার আগে তার শার্টের কলার মুঠো করে ধরে সজোরে একটা চড় বসিয়ে দেয় গালে। শব্দটা পুরো ঘরে ছড়িয়ে পড়ে, কিন্তু আনন্দের রাগ যেন এতটুকু তো কমে না, বরং কয়েকটা চড় বসতে থাকে অভির গালে। প্রতিটি আঘাত সঙ্গে বেরিয়ে আসে তার বুকের ভেতরে জমে থাকা অসহায়ত্ব, অপমান আর তীব্র ক্ষোভ। এতদিন যে কথাগুলো বলতে পারেনি, যে প্রতিবাদ গিলে ফেলেছে, সেগুলো যেন হাতের ঝাপটাতে প্রকাশ পাচ্ছে আজ। রাগে আনন্দের বুক ওঠানামা করতে থাকে। শ্বাস ভারী হয়ে এসেছে বহু আগে, চোখ দুটো লাল হয়ে আসছে। তবু অভিনয় না, এক ইঞ্চিও না। চোয়াল শক্ত করে একই জায়গায় দাঁড়িয়ে থাকে সে। গালের পাশে লালচে দাগ ফুলে উঠলেও মুখে কোনো প্রতিক্রিয়া নেই। যেন ব্যথা অনুভব করছে না সে, অথবা তার চেয়ে ভয়ঙ্কর কিছু। সে ইচ্ছে করে প্রতিক্রিয়া দেখাচ্ছে না। জানোয়ার, আস্ত একটা পশু, আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে আপনি। অভি শার্টের কলার দুহাত শক্ত করে ধরে বারবার ঝাঁকা থেকে আনন্দী। তার ভেতরে জমে থাকা ক্ষোভ, অপমান আর অসহায়তা যেন এক মুহূর্তে বিস্ফোরিত হয়েছে আজ। রাগে তার শরীর কাঁপতে লেগে, শ্বাস দ্রুত ওঠানামা করতে। চোখ দুটো লাল হয়ে আছে, অথচ সে থামে না। যে কোনো স্বাভাবিক মানুষের পক্ষে এমন পরিস্থিতি শান্ত থাকা অসম্ভব, কিন্তু অভি আশ্চর্য রকম স্থির ছিল। চোয়াল শক্ত হয়ে একই রকম দাঁড়িয়ে থাকে সে। আনন্দের প্রতিটি ঝাঁকুনি নীরবে সহ্য করতে শুধু তার দিকে তাকিয়ে থাকে। আর সেই অস্বাভাবিক নীরবতায় ঘরের ভিতরে উত্তেজনাকে আরো ভারী করে তোলে। এত মানুষ মরে, আপনি কেন মরেন না? আনন্দে হাত দুটো অভির নিজের কলার থেকে সরিয়ে দেয় অভি। তার আঙ্গুলের চাপ দৃঢ় হলেও মুখের অভিব্যক্তি বদলায় না। কয়েক মুহূর্তে সে চুপচাপ আনন্দের দিকে তাকিয়ে থাকে। রাগে, ক্লান্তিতে আর তীব্র আবেগে আনন্দের চুলগুলো মুখের উপর এসে পড়ছিল। অভি একবার তাকিয়ে দেখে সেগুলো কানের পাশে সরিয়ে দেয়। আনন্দের সঙ্গে সঙ্গে মুখ ফিরে নেয়। একটু পানি খেয়ে নে, তাহলে আরও কয়েকটা চড় জোরে মারতে পারবি। অভির কথা শুনে আনন্দী সামলাতে পারে না। সে হাউমাউ করে কেঁদে ফেলে। চোখে পানি থামানোর কোনো চেষ্টা করে না সে। অভি আঘাত করে, রাগ দেখে বা অপমান করে কোনো লাভ নেই। এই সত্যিটা সে অনেক আগেই বুঝেছে। অভি এমন একজন মানুষ যার সামনে নিজের ক্ষোভ প্রকাশ করলে মনে হয় শেষ পর্যন্ত আঘাতটা নিজে নিজের কাছে ফিরে আসে। এক সময় কান্নার চাপে হাঁটু ভেঙে ভেঙে আসে আনন্দে। ধীরে ধীরে মেঝেতে বসে পড়ে সে। অভি কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকে তার দিকে, তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। শক্ত হাতে তার বাহু ধরে নিচ থেকে তুলে দাঁড় করায়। আনন্দী বাধা দেয় না। হয়তো দেওয়ার মতো শক্তি তার অবশিষ্ট নেই। ঘরের ভেতরে তখন শুধু তার চাপা কান্নার শব্দ। আপনার তো ক্ষমতার অভাব নেই অভি, তাহলে শুরু থেকে সত্যিটা জানার চেষ্টা করলেন না কেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আপনার কেরিয়ার নষ্ট করিনি, ভিডিও আমি ও আপলোড করিনি, তাহলে আমাকে কেন এত কষ্ট দিলেন? আমার অপরাধটা কী ছিল? কথাগুলো বলতে বলতে আবার তার চোখ ভিজে ওঠে। অভি কোনো উত্তর দেয় না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। আনন্দে তিক্ত হেসে মাথা নাড়ে। একদিন একদিক দিয়ে দেখলে আপনার সঙ্গে যা হয়েছে সেটা হয়তো আপনার প্রাপ্য। আপনি তো স্নেহার জীবন নষ্ট করছেন। সে তো প্রেগনেন্ট ছিল, কত অপমান, কত বদনাম সহ্য করতে হয়েছে তাকে। আপনি কেন সেগুলো ঠিক করার চেষ্টা করেননি? কেন শুধু আমার পিছনে পড়ে রইলেন? ঘরের ভেতর যেন আরও ভারী হয়ে ওঠে। আনন্দের চোখে পানি মুছতে মুছতে আবার বলে, শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু করেছে স্নেহা, কিন্তু শাস্তিগুলো পেলাম আমি। আপনি যদি এত কিছু জানতেন তাহলে প্রথম দিনটা সত্যিটা খুঁজে বের করেননি কেন? কেন একবারও জানতে চাননি আসল দোষটা কার? অভি ধীরে ধীরে হাত বাড়িয়ে আনন্দের গাল বেয়ে নেমে আসা পানি মুছে দেয়। তার চোখে তখন আবেগের সেই কঠোরতা নেই, বরং এক অদ্ভুত স্থিরতা। নিচু স্বরে সে বলে, আমি শুরু থেকেই সব জানি। কথাটা শুনে আনন্দের বুকের ভেতরটা হঠাৎ করে শূন্য হয়ে যায়। মুহূর্তের জন্য মনে হয় তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সে অবিশ্বাসে অভির দিকে তাকিয়ে বলে, আপনি সব জানতেন? অভির কথা শুনে কয়েক মুহূর্তে নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে আনন্দী, যেন তার পায়ের নিচের মাটি সরে গেছে।
পরের মুহূর্তে জোরে হেসে ওঠে অভি। সেই হাসির শব্দ আনন্দের কানে বিষের মতো বিঁধতে থাকে। অবিশ্বাস্য অভির দিকে তাকিয়ে থাকে সে। যদি অভি শুরু থেকে সব জেনে থাকে তাহলে এতদিনের অন্যায়, অপমান আর কষ্টের মানে কি? এতগুলো বছর ধরে কেন তাকে দোষীর মতো শাস্তি পেতে হলো? মাথার ভেতরে একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে তার। অভি নির্বিকার ভঙ্গিতে বলে, সিগারেট জ্বালিয়ে ধোঁয়া ছেড়ে বলে, তোর কি মনে হয় আমি তোর ফাঁদে পা দিয়েছিলাম? অভির ঠোঁটের কোণে তাচ্ছিল্য হাসি ফুটে ওঠে। তুই আমার ফাঁদে পা দিয়েছিস? আনন্দের চোখে শুধু হতাশা আর ভাঙা বিশ্বাসের ছাপ। মনে হতে থাকে এতদিন ধরে যে সত্যকে আঁকড়ে বেঁচেছিল সেটা বুঝি মিথ্যা। আর অভি চোখে সেই অদ্ভুত আত্মবিশ্বাস যেন আরও স্পষ্ট হয়ে উঠতে থাকে। এতগুলো দিন ধরে এত অন্যায়, এত অবিচার সব ইচ্ছাকৃত ছিল। ইয়েস, জ্বলন্ত সিগারেটের ধোঁয়া, পুরো ঘর তখন পুরোপূর্ণ, মোটামুটি একটা দমবন্ধকর পরিবেশ বলা চলে। কিন্তু এর থেকে দমবন্ধকর বিষয় হলো অভি এই সরল স্বীকারোক্তি। অভি সব জানতো, শুরু থেকে সব জানতো। তাহলে এতগুলো দিন কেন এ দহনে পোড়ানো হলো আনন্দকে? একটা মেয়েকে সব থেকে পবিত্র জিনিস কেন কেড়ে নেওয়া হলো? সিগারেটে পা পিষে আনন্দে মুখোমুখি দাঁড়ায় অভি। তার গালে হালকা স্লাইড করতে করতে বলে, আমার সাথে তাই হয়েছে যা আমি চাইছি। কেন করলেন এটা? দিন দুনিয়া অনেক খারাপ সোনামণি, ভালো মেয়ের অভাব পড়ছে, তাই তোরে নিজের হাতে পাইলা চোখের সামনে রাইখা বড় করছে। কিন্তু মাঝে সমস্যা হইতো, তোরে দেখলে মাথা ঠিক থাকতো না। কপাল কুঁচকে অভির বলা সমস্ত কথাগুলো শুনল আনন্দে। এক পশু তার অপরাধ স্বীকার করছে, এর থেকে বড় বিষয় আর কী হতে পারে? চোখের সামনে তুই এত বড় হইতেছিলি আর আমার ধৈর্যের বাঁধ ছুটতেছিল। আর কতদিন ধৈর্য ধরা যায়? চোখ দিয়ে কি আর মাপা যায়? তাই খুব উচ্চস্বরে হাসতে থাকে অভি। আনন্দী তখন নিশ্চুপ, যেন বিবেক আর প্রতিভা দুটোর মাঝে কোনো একটা ছক কষতে থাকে। অভি হাসতে হাসতে একপাশে চলে যায়, গায়ে আনমোড়া দিয়ে আবার বলে, তুই আসলে একটা কারাক মা। সম্পূর্ণ কথাটা শেষ হওয়ার আগে দোতলার ঘরে প্রতিধ্বনি হয় একটা আর্তনাদ, প্রতিটি দেওয়ালে বাড়ি খেতে থাকে একটা চিৎকার। অভি দু হাত দিয়ে পেট ধরে মাটিতে শুয়ে পড়ে। আনন্দের চোখে তখন এক ঘৃণা। সে আহত অভির বুক বরাবর কয়েকটা লাথি মারে। বান্দি, এটা তুই কি করলি? একজন ধর্ষণকারীকে শাস্তি দিলাম, পুলিশ কিছু করলো না তো কী হয়েছে? আমি নিজে দিলাম। মুখ থেকে থুতু নিক্ষেপ করে আনন্দে অভির দিকে ছুঁড়ে মেরে রক্তমাখা হাত নিয়ে অভি আনন্দের দিকে তাকাতে সে হাতে এক লাথি দেয়। এরপর কাউকে ধর্ষণ করার আগে মনে রাখিস, তুইও কোনো মেয়ের পেট থেকে জন্ম নিয়েছিস জানোয়ার। রক্তমাখা হাত নিয়ে কলিং বেলটি একের পর এক চাপ দিতে থাকে আনন্দী। অসহায় নিস্তব্ধতা তার কাছে অসহনীয় লাগতে থাকে। ভয় এতটাই বুকে বাসা বেঁধেছে যে এক দমকা হওয়া তাকে কম্পিত করে যাচ্ছে। এর সাথে সাথে কিছুক্ষণ আগে ঘটনাটি বারবার ফিরে আসতে চোখের সামনে। ক্রোধে, অপমানে, অসহায়ত্বে অন্ধ হয়ে যে ছুরিটা চালিয়ে দিয়েছিল অভির পেটে, তারপর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস হয়নি। অন্ধকার ঘরটা অভিকে ফেলে ছুটে বেরিয়ে এসেছে আনন্দে। কি এখন? এখন তার ভেতরের সমস্ত আগুন যেন নিভে গেছে, রয়ে গেছে শুধু একরাশ ভয়। অভি কি বেঁচে আছে? প্রশ্নটা বারবার মাথার ভিতরে আঘাত করছে। নিজের হাতের দিকে তাকায় আনন্দী। শুকিয়ে আসে রক্তের দাগগুলো, যেন কেউ তাকে বিদ্রুপ করছে। মনে হয় এই রক্ত কোনোভাবে তার ধুয়ে ফেলে যাবে না। তার কানে এখনও ভেসে আসতে থাকে অভির ব্যথা ভরা গুনগুনির শব্দ। চোখের সামনে ভাসতে থাকে তার বিস্ময়ে বড় হয়ে ওঠে হয় সেই দৃশ্য। যেন শেষ মুহূর্তে অভিকে বিশ্বাস করতে পারেনি আনন্দী সত্যি তাকে আঘাত করতে পারে। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। প্রতিশোধের যে তৃপ্তি পাওয়ার কথা ছিল তার কিছুই অনুভব করছে না, বরং মনে হচ্ছিল নিজের হাতে যেন নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলছে। কলিং বেলের উপর রাখা আঙুলটা ধীরে ধীরে নিস্তেজ হয়েছে। মা হয়তো রান্নাঘরে, তাই এত দেরি লাগছে। কিন্তু আর আর তো দেরি সয় না আনন্দে। দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে। মাথার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। সে জানে না সামনে কেউ অপেক্ষা করছে, জানে না অভি ভাগ্যে কী লেখা আছে। শুধু এতটুকু জানে কয়েক মিনিটে সেই উন্মত্ততা তার জীবনের সমস্ত হিসাব পাল্টে দিয়েছে। আর সেই অন্ধকার ঘরটিতে পড়ে থাকা মানুষটি বেঁচে থাকুক কিংবা না থাকুক, আজ থেকে তার নিয়তি চিরদিনের জন্য
আনন্দের নিয়তির সঙ্গে জড়িয়ে গেল। শত ভাবনার মাঝে হঠাৎ করে মা দরজা খুলে ঝড়ের বেগে ঘরের ভিতরে ঢুকে পড়ে আনন্দী। তার এলোমেলো চুল, বিবর্ণ মুখ, কাঁপতে থাকা শরীর দেখে মুহূর্তে আঁচ করতে পারেন কিছু একটা ভয়াবহ ঘটনা। তিনি বিস্মিত চোখে মেয়ের দিকে তাকিয়ে থাকেন। আনন্দী কোনো কথা বলেন না। দ্রুত পায়ে শব্দ তুলে সোজা নিজের ঘরের দিকে চলে যান। যেন কারো চোখের সামনে যেন এই মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহসটুকু নেই। দরজা খোলা দেখে জড়সড় হয়ে খাটের এক কোণে বসে থাকে আনন্দী। রক্তমাখা ছুরিটা একপাশে পড়ে আছে। আনন্দের চেয়েও ও সেটা লুকোতে পারেনি। ব্রেন এতটাই অকেজো হয়ে গেছে তার। বুকের ভেতরে ধুকপুক শব্দটা ক্রমেই তীব্র হতে, কাঁপতে থাকা হাত দুটো চোখের সামনে তুলে ধরে। আঙ্গুলের ফাঁকে ফাঁকে জমে থাকা রক্তগুলোর দাগ দেখে হঠাৎ শরীর শিউরে ওঠে তার। এতক্ষণ যে ক্রোধ তাকে অন্ধ করে রেখেছিল, এখন তার জায়গা দখল করে নিয়েছে এক অদ্ভুত আতঙ্ক। আকরাম সাহেব কল করে আয়না বেগমকে, কিন্তু রিসিভ হয় না। তাই ফোন সাথে নিয়ে মেয়ের ঘরে চলে আসেন। দ্রুত উদ্বিগ্ন করে বলে, আনন্দী, কী হয়েছে তোর? এত রক্ত কিসের মা? আনন্দী কোনো উত্তর দেয় না। ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করে ফেলে। কিন্তু চোখ বন্ধ করলে সেই দৃশ্যটা আরও স্পষ্ট হয়ে ওঠে। অন্ধকার ঘর, মেঝেতে লুটিয়ে পড়া অভি আর তার শার্টে ছড়িয়ে পড়া রক্ত। হঠাৎ মনে হয় ঘরের চারপাশের দেওয়ালগুলো যেন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। সে দুহাতে মুখ চেপে ধরে, কিন্তু ভেতরের অস্থিরতাকে কোনোভাবে থামাতে পারে না। এই প্রথমবারের মতো তার মনে হয় হয়তো সে এমন একটা কাজ করে ফেলেছে যার পরিণতি থেকে তার কখনোই মুক্তি পাওয়া যাবে না। মেয়ের থেকে কোনো উত্তর না পেয়ে ভয়ে কাঁপতে কাঁপতে আয়না বেগম আবারও ফোন করেন আকরাম শেখকে। এবার ফোন রিসিভ হওয়ার সাথে সাথে হরহর করে আয়না বেগম সব বলতে থাকেন। কিন্তু ভয়ের চোটে কথাগুলো ঠিকমতো গুছিয়ে বলতে পারেন না তিনি। শুধু এতটুকু বোঝাতে পারেন তাদের মেয়ের সঙ্গে ভয়ঙ্কর কিছু হয়েছে। ফোন কেটে যাওয়ার পর কিছুক্ষণ আনন্দের পাশেই বসে থাকেন তিনি। মেয়ের হাতের রক্ত, ফ্যাকাশে মুখ আর আতঙ্ক ভরা চোখ থেকে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কী জিজ্ঞাসা করবেন, কী জিজ্ঞাসা করবেন, কিছুই বুঝে উঠতে পারে না। অল্প সময়ের মধ্যে আকরাম সাহেব বাড়িতে পৌঁছে যান। সিঁড়ি ভেঙে প্রায় দৌড়ে উঠে আসেন উপরে। ঘরে ঢুকতে তার দৃষ্টি পড়ে এক কোণে সংকুচিত হয়ে বসে থাকা আনন্দের উপর। ভয়ে মেয়েটার ঠোঁট কাঁপছে। তিনি একবার স্ত্রীর দিকে তাকান, চোখে প্রশ্ন, কিন্তু স্ত্রীও নির্বাক। যেন এই কয়েক মিনিটে ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। ধীরে ধীরে মেয়ের কাছে এগিয়ে যান আকরাম সাহেব। কাঁপতে থাকা হাতটা আলতো করে রাখেন আনন্দের মাথায়। স্পষ্টতা পেতে আনন্দের মুখটা তুলে তাকান। পরক্ষণে আর নিজেকে সামলাতে পারেন না। ঝাঁপিয়ে পড়েন বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে, আমি খুইনি বাবাই, আমি খুন করেছি, এখন আমার হসে হবে বাবা। আকরাম সাহেবের বুকের ভেতরটা হঠাৎ শূন্য হয়ে ওঠে। গলা শুকিয়ে এসে গেল। তবু নিজেকে সামলে চোখের সামনে পানি মুছে দেন তিনি। কী হয়েছে মা? সব খুলে বলো। এই যে বাবা, আছি তো, বল না সোনা, কী হয়েছে? থেমে থেমে কান্নার ফাঁকে ফাঁকে পুরো ঘটনাটা বলে ফেলে আনন্দী। প্রতিটি শব্দের সঙ্গে যেন ভারী হয়ে ওঠে ঘরের বাতাস। সব শুনে দীর্ঘক্ষণ কোনো কথা বলেন না আকরাম সাহেব। তার মুখের সমস্ত রং উধাও হয়ে গেছে। তারপর খুব ধীরে, অস্বাভাবিক শান্ত গলায় বলে, মরেছে জানোয়ারটা? জানি না। আকরাম সাহেবের চোখ বন্ধ করে কয়েক সেকেন্ডের জন্য, তারপর মেয়ের দিকে তাকিয়ে বলেন, প্রথম দিন কেন বলিসনি, কেন বলিসনি অভি তোর সঙ্গে? বাকিটা শেষ করতে পারেন না তিনি, গলা ধরে এসে আনন্দী মাথা নিচু করে বলে, তোমরা আমাকে নোংরামে ভাবতে বাবা। কথাটা শুনে ভেঙে পড়েন আকরাম শেখ। চোখের কোণে জমে থাকা পানি আর আটকে রাখতে পারেন না তিনি। বাপ হিসেবে তিনি কতটা ব্যর্থ হলে আমার মেয়ে এই ভয়টা পায়, কতটা ব্যর্থ হলে নিজের কষ্টটা আমার কাছে বলতে পারে না। দেখেছো গিন্নি, আকরাম শেখ দুবার কাঁদতে দেখা গেছে। একবার ছেলে আনন্দ বাড়ি থেকে চলে যাওয়ার সময়, আর আরেকবার আজকে মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা বর্বরতার কথা শুনে। আমি তোকে রক্ষা করতে পারলাম না মা। ইস, কি কপাল আমার। আমি কতটা ব্যর্থ হলে আমার মেয়ে এই ভয়টা পায়, কতটা ব্যর্থ হলে নিজের কষ্টটা আমার কাছে বলতে পারে না। দেখেছো গিন্নি, আকরাম শেখ দুবার কাঁদতে দেখা গেছে। একবার ছেলে আনন্দ বাড়ি থেকে চলে যাওয়ার সময়, আর আরেকবার আজকে মেয়ের সাথে ঘটে যাওয়া বর্বরতার কথা শুনে। আমি তোকে রক্ষা করতে পারলাম না মা। ইস, কি আমার কপাল। কোথায় আমার ভুল হয়েছিল, কেন আমার মেয়েকে
আমাকে সব বলতে পারলো না, কেন পারলো না? তুমি শুনলে গিন্নি? আমার মেয়ে আমাকে কিছু বলল না। ঘরের একপাশে দাঁড়িয়ে থাকা আনন্দীর মা যেন পাথরের মূর্তির মতো স্থির হয়ে থাকেন, যেন পৃথিবীর সমস্ত শব্দ যেন এক মুহূর্তে হারিয়ে গেছে। আনন্দী কাঁদতে কাঁদতে বলল, বাবাই। আকরাম শেখ সঙ্গে সঙ্গে মেয়ের মুখে দুহাত তুলে ধরেন। চুপ, একদম চুপ, তুই কাঁদবি না, আমি আছি। ভাঙা মানুষটার ভেতরে যেন হঠাৎ এক মানুষ জেগে উঠছে। মেঝের দিকে তাকিয়ে তিনি নিঃশব্দে রক্তমাখা ছুরিটা নিজের হাতে তুলে নিলেন। তারপর গভীর শ্বাস নিয়ে ধীরকণ্ঠে বললেন, খুন আমি করেছি, আমার মেয়ে নয়। আনন্দে অবাক হয়ে আকরাম শেখের দিকে তাকিয়ে, একজন বাবা নিজের সন্তানকে ঠিক কতটা ভালোবাসলে তার খুনের দায় নিজে নিতে চায়? বাবাকে ভালোবাসা বোঝা খুবই মুশকিল। সারা জীবন মনে হয় হার্টলেস, দয়ামায়াহীন মেশিন একটা। অথচ সন্তানের বিপদে সবার আগে নিজের জীবন দিতে প্রস্তুত থেকে এই বাবা সমাজের সোনামণি। আকরাম শেখ ও আনন্দের কথার মাঝে হঠাৎ দরজা ঠেলে কয়েকজন লোক ভেতরে প্রবেশ করলো। তাদের উপস্থিতি মুহূর্তে থমকে যায় ঘরের পরিবেশ। লোকগুলোর মাঝখানে নোবেলের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা অভিকে দেখে ভয়ে কেঁপে ওঠে আনন্দী। তার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে যায়। অভি? সে বেঁচে আছে? চোখে কালো চশমা, উদর শরীর, শুধু মাত্র মুন্ডুটা পড়া, মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে। তবে এর থেকে বেশি যে জায়গাটায় চোখ আটকে যায় সেটা হলো অভির পেটে শক্ত করে বাঁধা সাদা ব্যান্ডেজ। ব্যান্ডেজের নিচে লুকিয়ে আছে আনন্দের ক্রোধ, অপমান আর সেই ভয়ঙ্কর মুহূর্তের স্মৃতি। আনন্দের বুকের ভেতরটা হঠাৎ করে কেঁপে ওঠে, নিঃশ্বাস ভারী হয়ে আসে তার। অভিও স্থির হয়ে তাকিয়ে থাকে আনন্দের দিকে। ঘরের বাতাস মুহূর্তে ভারী হয়ে ওঠে। কেউ কোনো কথা বলে না, শুধু নীরবতা, একে অপরের দিকে তাকিয়ে থাকা কয়েকজোড়া চোখ যেন ঝড়ের আগে নিস্তব্ধতা। আনন্দে ভয়ে তার বাবার পিছনে মুখ লুকায়। অভিকে দেখামাত্র তেড়ে আসেন আকরাম শেখ। মেয়ের সাথে এমন জঘন্য কাজ করা ব্যক্তিটি তার সামনে, তাও সুস্থ সবল। তাকে কি সুস্থভাবে রাখা উচিত? হাত তুলে একটা গালি দেয় অভির দিকে তেড়ে আসেন আকরাম শেখ। কিন্তু অভি কাছে যাওয়ার আগে সাঙ্গপাঙ্গরা ঘিরে ধরে আকরাম শেখকে। অভি হাসি দিয়ে আনন্দের দিকে তাকায়। আনন্দে ভয়ে চুপকে যায়। আমার বউ তো ইতিহাস করছে যে নিজের একমাত্র স্বামীর পেট ফুটো করে দিছে। অভির মুখে বউ শব্দটা শুনে আনন্দের চোখ বিস্ময়ে আরো বড় হয়ে ওঠে, যেন মুহূর্তের জন্য তার চারপাশের সব শব্দ থেমে যায়। বুকের ভিতর ধক করে ওঠে। বউ? কোন বউ? বিয়ে কবে হলো? অভি তো নিজেই বলেছিল তাদের বিয়ে হয়নি। তাহলে আজ হঠাৎ করে এমন দাবি কেন? মাথার ভেতরে একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে আনন্দের। আতঙ্ক, বিস্ময় আর বিভ্রান্তি, তার মুখের সমস্ত রং উধাও হয়ে গেছে। অন্যদিকে আকরাম শেখ আর নিজেকে সংযত রাখতে পারে না। কি যাতা বলছো? আমার মেয়ে তোমার বউ কেন হবে? তার কণ্ঠের কঠোরতা পুরো ঘরকে কাঁপিয়ে দেয়। কিন্তু অভির মুখে কোনো পরিবর্তন দেখা যায় না, বরং ঠোঁটের কোণে ধীরে ধীরে এরকম রহস্যময় হাসি ফুটে ওঠে। বহুত খাবিশ আছেন আপনি, প্রমাণ ছাড়া কিছুই মানে না। কথাটা বাড়িয়ে বলে সে হাত বাড়িয়ে দেয় নোবেলের হাতের দিকে। বাবা, নোবেল। ইশারা বুঝতে পারে নোবেল। এক মুহূর্ত সময় লাগে না, সঙ্গে সঙ্গে ফাইল থেকে কাগজটা বের করে ধরে অভি তুলে। অভি সেগুলো নিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে আকরাম শেখের দিকে বাড়ি দেন। কাগজগুলো হাতে নিয়ে থমকে যান আকরাম শেখ। প্রথমে তিনি কিছুই বুঝতে পারেনি, কিন্তু পর মুহূর্তে সাক্ষীর জায়গায় নিজের স্বাক্ষর দেখতে পেয়ে তার চোখ বিস্ময়ে বড় ওঠে। ভুয়ো কাগজ? আমি কবে? বাকিটুকু আর বলা হয় না। হঠাৎ করে স্মৃতির দরজা খুলে যায়। যেদিন অভি তাদের সমস্ত ঋণ পরিশোধ করে দিয়েছিল, কৃতজ্ঞতা আর স্বস্তির মুহূর্তে বেশ কিছু কাগজে স্বাক্ষর নিয়েছিল। সেদিন গুরুত্ব না দিয়ে সই করেছিল আকরাম শেখ। ভাবতে পারেনি যে স্বাক্ষর এতদিন পর গলার কাটা হয়ে ফিরে আসবে। স্মৃতি বোধহয় ফিরে আসবে। তার মুখমণ্ডলে ক্রোধে বিকৃত হয়ে ওঠে, রাগে শরীর কাঁপতে থাকে। কিন্তু অভি যেন এসবের কিছু পরোয়া করে না। সে ধীর পায়ে আনন্দের দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই আকরাম শেখ সামনে এসে দাঁড়ায়। দু হাত মুঠো করে মেয়েকে আড়াল করে তিনি গর্জে ওঠেন, আমার মেয়ের ধারে কাছে যাবো না তুমি। অভি কোনো কথা বলে না, ফোন অন করে একটা ভিডিও স্টার্ট দেয়। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আনন্দী ছুরি হাতে অভির দিকে ঝাঁপিয়ে পড়ছে। পরের মুহূর্তে ধারালো অস্ত্রটা অভির পেটে বসিয়ে দিচ্ছে। ভিডিওটা শেষ হতে ঘর জুড়ে নেমে আসে ভারী নীরবতা। অভি ধীর দৃষ্টিতে আকরাম শেখের দিকে তাকিয়ে বলে, মেয়েকে আমার সঙ্গে দেবেন নাকি জেলে পাঠাবেন, ডিসিশন আপনার। আকরাম শেখ কোনো উত্তর দেয় না। তার মুখটা ধীরে ধীরে কঠিন হয়ে আসে, কারণ পৃথিবীর কোনো বাবাই চাইবে না তার মেয়ে সন্তান জেলের অন্ধকারে হারিয়ে যাক। ভয়ে জড়সড় হয়ে মায়ের পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে আনন্দী।
অভি এগিয়ে এসে আনন্দের হাত ধরে নিজের দিকে টেনে নিয়ে এসে, আসো সোনামণি, আমরা সংসার করি। ভবিষ্যৎ ছেলেমেয়েদের পড়াশোনায় দেরি হয়ে যাচ্ছে। আমি যাব না। আরে আসো তো। না না বাবা, আমি যাব না। ও বাবা! অসহায় দৃষ্টিতে বাবার দিকে তাকাচ্ছে আনন্দে, কিন্তু বাবা নামক বটগাছটার জন্য আজ নিরুপায়। সে কি করবে? মেয়েকে কে জেলে পাঠাবে? প্রমাণ তো রয়েছে যথেষ্ট। অভি আনন্দের কোমর জাপটে ধরে বলে, এখন বাবা নয়, ড্যাডি বলার সময়। চলো সোনামণি, চলবে। উন্মাদনা চ্যাপ্টার 1 পর্ব 8। পুরো গল্পটা প্লেলিস্টে।